একবার চিন্তা করো তো, আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই পৃথিবী ধ্বংস হতে চলেছে। ক্লার্ক নামের এক প্রকাণ্ড ধূমকেতু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ইতিমধ্যেই তার একটি ছোট্ট টুকরো ফ্লোরিডা শহরকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ভয়ানক আতঙ্ক আর হাহাকার তখনই জন নামের এই ব্যক্তি বেরিয়ে পড়ে তার পরিবারকে বাঁচাতে। কিন্তু প্রশ্ন হলো, এই মহাপ্রলয় থেকে আদৌ কি বাঁচা সম্ভব? তাছাড়া এত অল্প সময়ে তারা পালিয়ে যাবেই বা কোথায়? এই লোমহর্ষকর প্রশ্নের উত্তর জানতেই আমাদের ফিরে যেতে হবে সবকিছুর একদম শুরুর দিকে, যেখানে আমরা জন গ্যারিটি নামের এক আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারকে দেখতে পাই। সে মূলত বড় বড় আকাশচুম্বী দালানের স্ট্রাকচারাল ডিজাইন করে এবং নিজের কাজে সে যথেষ্ট দক্ষ। তবে তার পেশাগত জীবন যতটা গোছালো, তার ব্যক্তিগত জীবন বর্তমানে ঠিক ততটাই অগোছালো। কারণ জনের স্ত্রী অ্যালিসনের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো চলছে না, তাই তারা এখন আলাদা হওয়ার কথা চিন্তা করছে। আর তাদের একটা ছোট ছেলে আছে যার নাম ন্যাথান। ন্যাথান ছোটবেলা থেকেই টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, যার ফলে তাকে নিয়মিত ইনসুলিন দিতে হয়। তবে এখানে জন মনে মনে চাইছিল সবকিছু ভুলে আবারও নতুন করে শুরু করতে, তাই সে তার কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসে। অতঃপর সে অ্যালিসনের সাথে কথা বলে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করে। সে জানায় যে তাদের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তাদের একসাথে থাকাটা জরুরি। ঠিক সেই মুহূর্তেই টিভিতে একটা ব্রেকিং নিউজ প্রচার হতে শুরু করে, যা দেখে তাদের পুরো পরিবার বেশ অবাক হয়ে যায়। নিউজে জানানো হয় যে মহাকাশ থেকে ক্লার্ক নামের একটা বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তবে বিজ্ঞানীরা জানায় যে এই ধূমকেতুর বড় টুকরোটি পৃথিবীর পাশ দিয়েই চলে যাবে, আর ছোট টুকরোগুলো সমুদ্রের মাঝে পড়বে, যার ফলে মানুষের কোনো ক্ষতি হবে না। পরদিন জন তার ছেলেকে নিয়ে জন্মদিনের কেনাকাটা করার জন্য একটা শপিং মলে যায়। তখনই সে লক্ষ্য করে যে আকাশে প্রচুর সামরিক বিমান উড়ে যাচ্ছে। ব্যাপারটা তার মনে কিছুটা খটকা লাগে। তবে এরপর শপিং করার মাঝেই জনের ফোনে হঠাৎ একটি সরকারি বার্তা বা প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট মেসেজ আসে। সেখানে জানানো হয় যে জন গ্যারেটি এবং তার পরিবারকে একটা সিক্রেট সরকারি শেল্টারে যাওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। শুধু তাই নয়, তাকে আজ রাত ৯টার মধ্যে একটা নির্দিষ্ট মিলিটারি এয়ারপোর্টে পৌঁছাতে বলা হয়। এই মেসেজটি দেখে জন কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে সরকার কেনই বা সিক্রেট শেল্টার বানাচ্ছে, আর তাকেই বা কেন বেছে নেওয়া হয়েছে। জন দ্রুত বাড়িতে ফিরে আসে। তবে ইতিমধ্যেই ন্যাথানের জন্মদিনের পার্টি উপলক্ষে প্রতিবেশীরা তাদের বাড়িতে জড়ো হতে শুরু করে। কিন্তু ঠিক তখনই টিভিতে সরাসরি দেখানো হয় যে ধূমকেতুর একটি ছোট টুকরো ফ্লোরিডা শহরের খুব কাছে আছড়ে পড়ে এবং এর ফলে পুরো ফ্লোরিডা শহর নিমিষেই ধুলোর সাথে মিশে যায়। এই সংবাদ শুনে জন দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় সব পাখিগুলো ঝাঁকে ঝাঁকে কোথাও যেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ঠিক সেই মুহূর্তেই এক বিশাল শকওয়েভের ধাক্কায় জন মাটিতে আছড়ে পড়ে। মূলত ফ্লোরিডায় হওয়া বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে তার শকওয়েভ এই পর্যন্ত চলে এসেছে। এমন ভয়াবহ অবস্থা দেখে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আর তখনই টিভিতে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি জানানো হয়। মূলত এই ধূমকেতুর সবচেয়ে বড় টুকরো, যেটি পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করার কথা, সেটি তার দিক পরিবর্তন করে পৃথিবীর দিকেই ধেয়ে আসছে এবং আজ থেকে 2 দিন পর সেটি পৃথিবীর বুকে সজোরে আঘাত হানবে। সুতরাং বুঝতেই পারছো, একটা ছোট টুকরোতে যদি এই হাল হয় তাহলে পৃথিবীর জন্য কি অপেক্ষা করছে। ডাইনোসরদের মতো মানবজাতিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। জন দেখতে পায় ফ্লোরিডায় হওয়া বিস্ফোরণের ধোঁয়া আকাশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, যা এত দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ফলে সেখানে থাকা সকলে নিজেদের জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তবে তখনই জনের ফোনে আবারও সেই অ্যালার্ট মেসেজ বেজে ওঠে এবং তাকে একটি কিউআর কোড পাঠানো হয়। ব্যাপারটা বুঝতে পেরেই জন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তার প্রতিবেশীরা তাদের পথ আটকে দাঁড়ায়। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে যে শুধু জনকেই কেন বেছে নেওয়া হয়েছে, বাকিদের কেন নয়। এখন এই প্রশ্নের উত্তর জন নিজেও জানে না। সে কোনো মতে সবাইকে এড়িয়ে নিজেদের গাড়িতে উঠে মিলিটারি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই জনের এক প্রতিবেশী তার ছোট্ট মেয়েটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য আকুতি করতে থাকে।
তবে নোটিশে স্পষ্ট লেখা ছিল অতিরিক্ত কাউকেই তারা নিয়ে যেতে পারবে না, তাই তাদের আর কিছুই করার ছিল না। অনিচ্ছার সত্ত্বেও জন সবাইকে ইগনোর করে সামনে এগিয়ে যায়। অতঃপর রাস্তায় তারা দেখতে পায় যে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ফলে পুরো হাইওয়ে জুড়ে বিশাল ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে। এদিকে 9টা প্রায় বাজতেই চলেছে, অর্থাৎ গাড়িতে বসে থাকলে তারা ঠিক সময়ে কখনোই এয়ারপোর্টে পৌঁছাতে পারবে না। তাই জন গাড়ি থেকে নেমে ন্যাথন আর অ্যালিসনকে নিয়ে পায়ে হেঁটে এয়ারপোর্টের দিকে দৌড়াতে শুরু করে। তবে চারপাশ ইতিমধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে পুলিশের সাথে সাধারণ মানুষের ভয়ঙ্কর সংঘর্ষ চলছে। দীর্ঘ সংগ্রামের পর তারা মিলিটারি এয়ারপোর্টের মেইন গেটে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু সেখানেও হাজার হাজার সাধারণ মানুষ ভিড় করে রয়েছে। তবে এদের মধ্যে যাদের কাছে কিউআর কোড রয়েছে শুধুমাত্র তাদেরকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। যথারীতি জন ও তার পরিবারকে কিউআর কোড স্ক্যান করে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর তাদের 3 জনের হাতে একটা বিশেষ ব্রেসলেট বেঁধে দেওয়া হয়, যার মাধ্যমে তারা প্লেনে ওঠার অনুমতি পাবে। কিন্তু পর মুহূর্তেই তারা খেয়াল করে যে ন্যাথনের ইনসুলিন ব্যাগটি গাড়িতেই রয়ে গেছে, আর যেহেতু সে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, তাই ইনসুলিন ছাড়া তার পক্ষে বেশিক্ষণ সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব না। তাই জন অ্যালিসনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সে নিজে গাড়ি থেকে ইনসুলিনের ব্যাগটা নিয়ে আসতে যায়। ইতিমধ্যেই সেই ধূমকেতুর ছোট ছোট টুকরো পৃথিবীতে আছড়ে পড়তে শুরু করেছে। এর মধ্যে দিয়েই জন প্রাণপণে দৌড়ে আবারও তাদের গাড়ির কাছে পৌঁছায় এবং কোনো মতে সেখান থেকে ইনসুলিনের ব্যাগটি নিয়ে এয়ারপোর্টের দিকে ফিরে আসতে থাকে। এদিকে এতক্ষণে প্লেন ছাড়ারও সময় হয়ে আসে, তাই একজন আর্মি অফিসার অ্যালিসনকে প্লেনে ওঠার জন্য তাড়া দিতে থাকে। তবে জন যেহেতু এখনও সেখানে পৌঁছাতে পারেনি, তাই অ্যালিসন অফিসারকে জানায় যে তার হাজব্যান্ড ইনসুলিন আনতে কিছুক্ষণের জন্য বাইরে গেছে, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। ইনসুলিনের কথা শুনেই অফিসার সাথে সাথেই অ্যালিসন আর ন্যাথনকে একটা আলাদা রুমে নিয়ে যায়। আসলে কোনো অসুস্থ ব্যক্তিকে বিমানে উঠতে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তাই যখনই তারা জানতে পারে যে ন্যাথন একজন ডায়াবেটিক, তখনই তারা তাদের ফ্লাইট রিজেক্ট করে দেয়। অ্যালিসন অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে তারা এমনটা না করে, কিন্তু কেউই তার কথা কানে তোলে না। এদিকে জন এয়ারপোর্টে পৌঁছে তাদের দেখতে না পেয়ে হন্য হয়ে খুঁজতে থাকে। ইতিমধ্যেই পৃথিবীর প্রায় সকল নেটওয়ার্ক ডাউন হয়ে যেতে শুরু করেছে, তাই সে চাইলেও অ্যালিসনকে কল করতে পারছিল না। উপায়ন্ত না পেয়ে জন প্লেনে উঠে তাদেরকে খুঁজতে থাকে। আর তখনই এক ব্যক্তির কাছ থেকে সে জানতে পারে যে অসুস্থ কাউকেই প্লেনে অ্যালাউ করা হচ্ছে না। এই কথা শুনেই জনের আর বুঝতে বাকি থাকে না যে তার স্ত্রী আর ছেলেকে হয়তো প্লেনেই উঠতে দেওয়া হয়নি, তাই সে দ্রুত প্লেন থেকে বেরিয়ে আসে। তবে তখনই এমন এক ঘটনা ঘটে যা সে কল্পনাও করেনি। বাইরে থেকে হাজার হাজার সাধারণ মানুষ এয়ারপোর্টে ঢুকে পড়ে। তারা সকলেই জোর করে প্লেনে ওঠার চেষ্টা করছিল, কারণ এই প্লেনগুলোই এখন একমাত্র বেঁচে থাকার উপায়। মিলিটারিরা সেই ভিড় ঠেকাতে গুলি ছুটতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তেই একটা গুলি সেখানে থাকা এক প্লেনের ফুয়েল ট্যাঙ্কে লেগে যায়, আর মুহূর্তের মধ্যেই পুরো এয়ারপোর্টে এক বিশাল বিস্ফোরণ হয়। আসলেই মানুষ কেবলমাত্র বাঁচার তাগিদে কত দূর পর্যন্ত যেতে পারে তা এই ধরনের মুভিগুলো না দেখলে বোঝা যায় না। পুরো এলাকা কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে অ্যালিসন ন্যাথনকে নিয়ে ইতিমধ্যেই এয়ারপোর্টের বাইরে বের হয়ে আসে। সে নিজেও বেশ কয়েকবার জনকে কল করার চেষ্টা করে। শেষে উপায়ন্ত না পেয়ে সে তাদের গাড়ির কাছে ফিরে আসে এবং জনের উদ্দেশ্যে একটা চিরকুট লিখে গাড়ির সাথে আটকে দেয়। চিরকুটে অ্যালিসন লেখে যে সে তার বাবার বাড়ি অর্থাৎ ল্যাকটিনটনের দিকে রওনা দিচ্ছে। জন যদি এই চিরকুট পেয়ে থাকে তাহলে সেও যেন সেখানে পৌঁছে যায়। এরপর ন্যাথনকে নিয়ে অ্যালিসন একটা লিফট জোগাড় করার চেষ্টা করতে থাকে, কিন্তু পৃথিবীর এই শেষ সময়ে সাহায্য পাওয়া যে কতটা কঠিন সেটা অ্যালিসন কল্পনাও করতে পারেনি। এভাবেই বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা দম্পতি তাদেরকে লিফট দিতে রাজি হয়। শুরুতে সবকিছু বেশ ভালোভাবেই যাচ্ছিল,
তাদের কথাবার্তা আচার আচরণ অ্যালিসনের কাছে যথেষ্ট ফ্রেন্ডলি মনে হয়। তবে কথার প্রসঙ্গে যখনই তারা জানতে পারে যে অ্যালিসনের কাছে শেল্টারে ঢোকার জন্য সেই স্পেশাল রেস্টব্যান্ড আছে, তখনই তাদের ব্যবহার কেমন যেন বদলে যেতে শুরু করে। আর একটা সময় সেই লোকটি অ্যালিসনের হাত থেকে সেই রিস্টব্যান্ডটা ছিনিয়ে নিয়ে তাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নিচে ফেলে দেয় এবং ন্যাথানকে সাথে নিয়ে পালিয়ে যায়। বেচারি অ্যালিসন এই মুহূর্তে চাইলেও কিছুই করে উঠতে পারে না। অর্থাৎ এবার তারা তিনজনই একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। তারা কি আদৌ পারবে কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে নিজেদের বাঁচিয়ে নিতে? তোমার কি মনে হয়? এদিকে দেখা যায় জন এয়ারপোর্ট থেকে কোনো মতে বেরিয়ে তাদের গাড়ির কাছে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে অ্যালিসনের রাখা সেই নোটটা খুঁজে পায়, আর সেটা পড়ে তার মনে আশার আলো জেগে ওঠে। কারণ এবার অন্তত সে জানে যে অ্যালিসন আর ন্যাথানের এই বিস্ফোরণে কিছু হয়নি, তারা বেঁচে আছে। অতঃপর সে এক মুহূর্ত দেরি না করে সামনের দিকে হাঁটতে শুরু করে। আর কিছুক্ষণ পর একটা বড় ট্রাক তাকে লিফট দেয়, যেটা সোজা কানাডার দিকে যাচ্ছে। এই ট্রাকের ভেতরে আরও বেশ কিছু যাত্রী ছিল, যাদের মধ্যে একজন হলো কলিন। সে তখন জনের হাতের রিস্টব্যান্ডটা দেখে বলে ওঠে যে তার মা একজন ডক্টর হওয়ায় তাকেও সরকার বাছাই করেছে। তবে তার মায়ের সাথে আজ 7 বছর তার কোনো যোগাযোগ নেই, তাই তাকে রেখেই তারা শেল্টারে চলে গেছে। সরকার আসলে 2 সপ্তাহ আগে থেকেই জানত যে ধূমকেতুর আঘাত অনিবার্য, তাই তারা একটা লটারি সিস্টেমের মাধ্যমে কিছু নির্দিষ্ট মানুষকে পেশার ভিত্তিতে বাছাই করে। কলিন আরও জানায় যে তার কিছু পাইলট বন্ধু আছে, আর তারা জানতে পেরেছে যে গ্রিনল্যান্ডের মাটির নিচেই সেই বিশাল বাংকারটি তৈরি করা হয়েছে। সেখানেই মূলত বাছাই করা মানুষদের নিয়ে যাওয়া হচ্ছে। এবং জন যেহেতু একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এই কারণেই তাকে বাছাই করা হয়েছিল। কলিন মূলত এখান থেকে প্রথমে কানাডা যাবে, এরপর সেখান থেকে তার পাইলট বন্ধুদের সাহায্যে ফ্লাই করে সোজা গ্রিনল্যান্ডের সিক্রেট শেল্টারে পৌঁছে যাবে এবং জনকেও সে তার সাথে আসার প্রস্তাব দেয়। এই কথা শুনে জন বেশ অবাক হয়ে যায়, তবে তারপরও সে তাকে না বলে দেয়, কারণ তার কাছে এই মুহূর্তে নিজে বাঁচার চাইতে তার পরিবারকে খুঁজে বের করা বেশি গুরুত্বপূর্ণ। কলিন তখন তাকে জানায় যে আগামীকাল রাতেই শেষ ফ্লাইট, সুতরাং যদি জন তার পরিবার সহ সেখানে যেতে চায় তাহলে সে অবশ্যই তাকে সাহায্য করবে। এভাবেই জন এবং কলিনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইতিমধ্যেই জনের হাতে থাকা সেই রিস্টব্যান্ডের উপর নজর পড়ে যায় ট্রাকে বসে থাকা কিছু বাজে লোকের। আর কিছু বুঝে ওঠার আগেই তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে। কলিন যথাসাধ্য জনকে প্রোটেক্ট করার চেষ্টা করে। মুহূর্তেই ট্রাকের ভেতর শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই, যেখানে জন নিজের সবটুকু দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তবে তাদের এই ধস্তাধস্তিতে ট্রাকটি একসময় তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। জন কোনো মতে রক্তমাখা শরীরে বের হয়ে আসে, আর একটু সামনে এগোতেই সে দেখতে পায় কলিনের নিথর দেহ মাটিতে পড়ে আছে। অর্থাৎ এই অ্যাক্সিডেন্টে বেচারা কলিন নিজের প্রাণ হারায়। সত্যি বলতে এই ব্যাপারটা আমার বেশ খারাপ লাগে। এদিকে যেই লোকটার কারণে এত কিছু হলো সে আবারও জনের দিকে ধেয়ে আসে। তবে এবার জন আত্মরক্ষার্থে সেই লোকটিকে সজোরে এক বাড়ি মারে, আর এই এক বাড়িতেই লোকটি সেখানেই শেষ হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় জন নিজেও শিউরে ওঠে, কারণ সে কখনো কল্পনাও করেনি যে তার দ্বারা কেউ খুন হয়ে যেতে পারে। তুমি হলে এই বাজে অবস্থায় কি করতে? নিজের আদর্শ ধরে রাখতে, নাকি বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যেতে? অতঃপর আমরা সেই চোর দম্পতিকে দেখতে পাই, যারা ন্যাথানকে নিয়ে অন্য একটি মিলিটারি ক্যাম্পে পৌঁছে যায়। লোকটা ন্যাথানকে কোলে তুলে দাবি করে যে এটা তার নিজের ছেলে এবং তারা সিলেক্টেড। তার স্ত্রী আর ছেলের হাতে রিস্টব্যান্ড রয়েছে, কিন্তু তার নিজের রিস্টব্যান্ড দুর্ভাগ্যবশত হারিয়ে গেছে। অফিসার তার কথা শুনে তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দিতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ন্যাথান কান্না করতে করতে অফিসারকে বলে ওঠে যে এরা তার আসল বাবা মা নয়, বরং তারা তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। এই কথা শুনেই অফিসার ন্যাথানকে তাদের কাছ থেকে সরিয়ে নেয় এবং সেখানকার একটি নিরাপদ নার্সিং ক্যাম্পে নিয়ে যায়। এদিকে অ্যালিসন ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই কিছু দয়ালু লোক তার এই অবস্থা দেখে তাকে সেই ক্যাম্পে নিয়ে যেতে রাজি হয়। অতঃপর সেখানে পৌঁছেই অ্যালিসন হন্য হয়ে ছেলেকে খুঁজতে থাকে।
সে একে একে প্রতিটা তাঁবুতেই উঁকি দিয়ে ন্যাথনকে খোঁজার চেষ্টা করে এবং অবশেষে সে এক কোণে ন্যাথনকে বসে থাকতে দেখে। ছেলেকে দেখা মাত্রই সে দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্নায় ভেঙে পড়ে। এই সিনটা দেখে আমার শুধু একটা জিনিসই মনে হয়েছিল, যে বাবা মায়ের কাছে তাদের সন্তান আসলেই কত মূল্যবান। তখনই একজন নার্স এসে অ্যালিসনকে জানায় যে ন্যাথনকে ঠিক সময়ে ইনসুলিন দেওয়া হয়েছে, যার ফলে সে এখন বিপদমুক্ত। এই কথা শুনে অ্যালিসন নার্সকে ধন্যবাদ জানায়। নার্স তখন তাকে আরও একটি বড় হেল্প করে। সে তাকে ল্যাকটিনটনে অর্থাৎ তার বাবার বাড়ি পর্যন্ত যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আসলে তাদের একটি মিলিটারি বাস সেই দিকেই যাবে। এদিকে ইতিমধ্যেই সকাল হয়ে আসে, কিন্তু এই সকাল আর 5টার সাধারণ সকালের মতো শুভ্র নয়। সূর্যের আলো কেমন যেন লালচে হয়ে গেছে। এদিকে জন তখনও কাল রাতের ট্রমা থেকে বের হতে পারেনি, তাই সে নিজেকে স্বাভাবিক করার জন্য একটা খালি বাড়িতে ঢুকে পড়ে এবং প্রাণ ভরে পানি পান করে। সেই বাড়ির ড্রয়িং রুমে থাকা টিভিতে সে দেখতে পায় যে ক্লার্ক ধূমকেতুর সবচেয়ে বড় টুকরোটি কাল সকাল 8টায় পৃথিবীতে আঘাত হানবে এবং এতে সত্যি সত্যি মানবজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ তার হাতে আর নষ্ট করার মতো এক মুহূর্তও নেই। তাই জন এবার নিজেকে সামলে দ্রুত সেখান থেকে একটি গাড়ি নিয়ে ল্যাকটিনটনের দিকে রওনা দেয় এবং অবশেষে বহু চড়াই উতরাইয়ের পর জন অ্যালিসের বাবার বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু এখানে এসে জন পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ অ্যালিসন আর ন্যাথন এখনও পৌঁছাতে পারেনি। এত দূরে এসেও স্ত্রী সন্তানকে না দেখতে পেয়ে জন এবার ভেঙে পড়তে শুরু করে। তবে অ্যালিসনের বাবা ডেল তাকে শান্ত হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। আর তখনই ল্যান্ডলাইনের ফোনে একটি কল বেজে ওঠে। কলটি রিসিভ করতেই অপর পাশ থেকে অ্যালিসন বলে ওঠে যে সে আশেপাশেই আছে। কথা শুনেই আর এক মুহূর্ত দেরি না করে জন আর অ্যালিসনের বাবা দুজন মিলে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে তাদের নিয়ে আসার জন্য এবং এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে জন নিজের স্ত্রী আর ছেলের দেখা পায়। তাদেরকে অক্ষত অবস্থায় দেখে জনের যেন প্রাণ ফিরে আসে। সে পরম ভালোবাসায় অ্যালিসন আর ন্যাথনকে বুকে জড়িয়ে ধরে। অতঃপর সবাই মিলে তারা বাড়ি ফিরে আসে। অ্যালিসন এবার ভেবেই নেয় যে যা হওয়ার হবে, সবাই মিলে একসাথে তার মোকাবেলা করবে। কিন্তু ঠিক তখনই জনের কলিনের কথা মনে পড়ে যায়। সে বলেছিল যে কানাডা থেকে আজ রাতেই একটা শেষ ফ্লাইট রয়েছে, যেটা গ্রিনল্যান্ডের বাংকারে যাবে, আর এটাই শেষ সুযোগ। জন পুরো বিষয়টা অ্যালিসনকে খুলে বলে। অর্থাৎ কোনো রকমে যদি কানাডা অবধি পৌঁছানো যায় তাহলে বাঁচার হয়তো আরও একটি সুযোগ তারা পেতে পারে। এই কথা শুনেই অ্যালিসন রাজি হয়ে যায়, কারণ ন্যাথনকে বাঁচাতে পারলেই তাদের সবচেয়ে বড় সার্থকতা। এরপর অ্যালিসন তার বাবাকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু ডেল এতে রাজি হয় না। সে বলে যে তার জীবনের সুন্দর মুহূর্তগুলো সে ইতিমধ্যেই পার করে ফেলেছে, তাই এই শেষ সময়টা সে তার স্ত্রীর স্মৃতি নিয়ে নিজের বাড়িতেই কাটিয়ে দিতে চায়। তার মেয়ে আর নাতিকে বাঁচাতে পারলেই তার জন্য যথেষ্ট। অ্যালিসন বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটুট। অগত্যা তাকে রেখেই তাদের কানাডার উদ্দেশ্যে রওনা দিতে হয়। অ্যালিসন বাবাকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরে। এভাবেই তারা সামনের দিকে এগিয়ে যায়। তবে মাঝপথেই আবারও তারা ট্রাফিকে আটকে পড়ে। কিন্তু ঠিক তখনই গাড়ির রেডিওতে একটা সতর্কবার্তা বাজতে শুরু করে। সেখানে বলা হয় যে ধূমকেতুর কিছু ছোট টুকরো এই এলাকাতেই পড়তে চলেছে, আর কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে বৃষ্টির মতো ধূমকেতুর টুকরোগুলো মাটিতে আছড়ে পড়তে শুরু করে। একের পর এক আগুনের গোলার আঘাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো বিস্ফোরিত হতে থাকে। জন কি করবে বুঝে উঠতে পারছিল না। উপায়ন্তর না পেয়ে সে গাড়ি নিয়ে রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। কিন্তু এখানেও রেহাই নেই। ইতিমধ্যেই জঙ্গলেও আগুন ধরে গেছে। জন কোনো মতে অ্যালিসন আর ন্যাথনকে নিয়ে একটা ব্রিজের নিচে আশ্রয় নেয়। তবে তখনই সে দেখতে পায় এই আগুনে কিছু মানুষ একটা গাড়িতে আটকা পড়ে গেছে। জন এবার আর আগের মতো স্বার্থপর হতে পারেনি। সে সাথে সাথে তাদের বের করে আনার চেষ্টা করতে থাকে। এই সময় তার হাতও বেশ খানিকটা পুড়ে যায়, কিন্তু সে তার তোয়াক্কা না করেই সবাইকে বের করে আনে। এভাবেই ঘণ্টাখানেক পর অবশেষে এই ধ্বংসলীলা বন্ধ হয় এবং তারা ধীরে ধীরে তাদের গাড়ি নিয়ে আবারও কানাডার উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর কিছুক্ষণের মধ্যেই তারা কাঙ্ক্ষিত সেই এয়ারপোর্টে পৌঁছে যায়।
কিন্তু শেষ প্লেনটি ইতিমধ্যেই টেক অফের জন্য তার ইঞ্জিন চালু করে ফেলেছে। এক্ষুনি সেটা গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাই করবে। জন তখন এক মুহূর্ত না ভেবে তার গাড়িটা সরাসরি রানওয়েতে নিয়ে প্লেনের ঠিক সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আর তার এই কাণ্ডে প্লেনটির থামা ছাড়া আর কোনো উপায় থাকে না। পর মুহূর্তেই পাইলট রেগে মেগে বাইরে বেরিয়ে আসে এবং তার এই পাগলামির কারণ জানতে চায়। জন তখন শান্তভাবে বলে যে তার পরিবারকে সাথে করে নিয়ে যেতে। স্বাভাবিকভাবেই পাইলট প্রথমে রাজি হয় না, কিন্তু জনও নাছোড়বান্ধা। সে বারবার অনুরোধ করতে থাকে। শেষমেশ পাইলট রাজি হয় এবং 3 জনকে প্লেনে উঠতে দেয়। যদিও ভিতরে তেমন কোনো জায়গা ছিল না, তবে সেখানকার প্রত্যেকেই তাদেরকে যথেষ্ট হেল্প করে। এভাবেই পুরো রাত প্লেনটি ফ্লাই করে এবং এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে সেটি গ্রিনল্যান্ডের কাছাকাছি পৌঁছে যায়। ভেতরে থাকা সকলে আরও একবার বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। ছোট্ট ন্যাথান বাবা মায়ের হাত শক্ত করে ধরে রাখে, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই ধূমকেতুর একটি টুকরো তাদের খুব কাছে এসে আছড়ে পড়ে। আর তার থেকে উৎপন্ন শকওয়েভ সজোরে তাদের প্লেনে এসে লাগে। আকস্মিক এই আঘাতে প্লেনটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাইলটরা যথাসাধ্য সেফ ল্যান্ড করার চেষ্টা করতে থাকে, কিন্তু শেষমেশ তারা তা করতে ব্যর্থ হয়। ফলে প্লেনটি গ্রিনল্যান্ডের তুষারাবৃত পাহাড়ে সজোরে আছড়ে পড়ে। এই ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিংয়ে 2 জন পাইলট সহ কিছু যাত্রীর নির্মম মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে জন ও তার পরিবার কোনো রকমে বেঁচে যায়। অতঃপর তারা ধ্বংসস্তূপ থেকে বের হয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে ধূমকেতুটি আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বুকে আঘাত হানতে চলেছে। ঠিক তখনই জন একটা সামরিক প্লেন সামনে কোথাও ল্যান্ড হতে দেখে, আর সেই বরাবর এগিয়ে যেতেই অবশেষে তারা দিগন্তের দিকে একটা বিশাল স্থাপনা দেখতে পায়। অর্থাৎ এটাই সেই সিক্রেট বাংকার। এক মুহূর্ত দেরি না করে জন হাত নাড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। তখনই দূর থেকে একটা মিলিটারি দল তাদেরকে দেখতে পায় এবং দ্রুত তারা গাড়ি নিয়ে এগিয়ে আসে, কারণ আর এক মুহূর্ত দেরি করার সময় নেই। ইতিমধ্যেই পুরো আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে ধূমকেতুর বড় টুকরোটি ঢুকে পড়েছে এবং আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি আঘাত হানবে। জন এবং বাকিরা অফিসারদের মানবিকতার খাতিরে কোনো মতে সেই বাংকারের ভেতরে ঢুকতে সক্ষম হয়। এখানে তারা তাদেরই মতো আরও অনেক মানুষ দেখতে পায়। এদিকে ধূমকেতুর সেই বড় টুকরোটি আঘাত হানতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। দীর্ঘ এই সংগ্রামের পর জন এবার স্থির হয়ে যায়। সে অ্যালিসন আর ন্যাথানের দিকে তাকিয়ে বলে যে হতেই পারে কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে, তবে তার আগে আমি তোমাদের এটুকু জানাতে চাই যে আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। এ কথা শুনেই অ্যালিসন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জনও তখন স্ত্রী সন্তানকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নেয়। একে একে তার মনে পড়তে থাকে তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। আর ঠিক সেই মুহূর্তেই ক্লার্ক ধূমকেতুর সবচেয়ে বড় অংশটি পৃথিবীতে চূড়ান্ত আঘাত করে। পুরো পৃথিবী থরথর করে কেঁপে ওঠে। সবকিছু যেন এখানেই শেষ। অতঃপর আমাদের সরাসরি নিয়ে যাওয়া হয় এই ঘটনার 9 মাস পর। এই মহাপ্রলয়ের পর পৃথিবীর চেহারাই পুরোপুরি বদলে গেছে। ইউরোপ থেকে শুরু করে এশিয়া, সব জায়গায় এখন ধ্বংসস্তূপ। নামি দামি শহরগুলো সেই ধূমকেতুর আঘাতে ধুলোর সাথে মিশে গেছে। এরপর আমরা বাংকারের দৃশ্য দেখতে পাই, যেখানে ভাগ্যক্রমে মানুষরা এখনো বেঁচে আছে এবং আজ দীর্ঘ 9 মাস পর প্রথমবার তারা দরজা খোলে। একে একে জন, অ্যালিসন আর বাকি লোকজন ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে থাকে। যদিও পৃথিবী এখন এক ধূসর মরুভূমিতে পরিণত হয়ে গেছে, তবে ঠিক সেই মুহূর্তেই ন্যাথান আকাশের দিকে আঙুল তোলে, যেখানে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতি তার নিজস্ব গতিতে আবারও নিজেকে নতুন করে সাজিয়ে নিতে শুরু করেছে। অবশেষে আমরা দেখতে পাই মিলিটারিদের রেডিওতে একে একে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংকেত আসতে শুরু করে। এতেই প্রমাণিত হয় যে পৃথিবী থেকে মানবজাতি এখনো বিলুপ্ত হয়নি। অর্থাৎ যারা বেঁচে আছে তারা এখন সবাই মিলে এক নতুন পৃথিবী গড়ে তুলবে, যেখানে হয়তো আর কখনোই কোনো যুদ্ধ হবে না। জন তার পরিবারের দিকে তাকিয়ে কিছুটা মুচকি হাসে, কারণ এত কিছুর পরও সে তার প্রিয়জনদের সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে।
অ্যালিসন তখন জনের কাঁধে মাথা রাখে আর তারা সবাই মিলে সেই দিগন্তের দিকে তাকিয়ে থাকে। এবং এই সিনের মধ্যে দিয়েই আজকের গ্রিনল্যান্ড মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে একদমই ভুলে যেও না। তোমাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।